আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের ঘটনার ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাউকে রেয়াত করা হবে না, ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবেন। ভুটান সফরে দুদেশের সম্পর্কের উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বতসোয়ানার রাষ্ট্রপতি দুমা বকোর সঙ্গে আজ গাবরনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে G7 গোষ্ঠীর বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বে ভোটদান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ভোটদানে হার ছিল 69.12%। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর 12 নভেম্বর দিনটি পালন করা হয়। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না। গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি এই ঘটনার তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তদন্তকারী সংস্থাগুলি চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে। শ্রী মোদী বলেন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনা অনুভব করেন এবং সমগ্র জাতি তাদের পাশে আছে। दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। पूरा देश उनके साथ खड़ा है। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভুটান সফরের দ্বিতীয় দিনে আজ থিম্পুতে চাংলিমিঠান স্টেডিয়ামে কালচক্র ক্ষমতায়ন অনুষ্ঠানে অংশ নেবেন। 3 দিনের এই অনুষ্ঠানে এক বিস্তারিত রীতির মাধ্যমে তিব্বতীয় বৌদ্ধ ধর্ম সুনির্দিষ্ট ধ্যান অনুশীলনের মাধ্যমে জ্ঞানার্জনের জন্য ক্ষমতা প্রদান করা হবে। কালচক্র দীক্ষা সময়ের সংহতি ও বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক। ভারত ও ভুটানের সম্পর্ক আবেগ, শান্তি ও প্রগতির উপর দাঁড়িয়ে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। ভুটানে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য গতকাল থিম্পুতে সংবাদ মাধ্যমকে জানান, ভুটানের রাজা জিগমি খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুদেশের মধ্যে সম্পর্ক অংশীদারিত্ব, বিশ্বাস এবং উন্নয়নের উপর নির্ভরশীল। বৈঠকে উভয় নেতা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে সহমত প্রকাশ করেন। ভুটানের রাজা ভারতে বৌদ্ধ ধর্মের স্মারকের অস্তিত্ব থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। শ্রী মোদী ভারত ভুটান সম্পর্ককে আরও জোরালো করার লক্ষ্যে একাধিক নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন। পরে তিনি ভুটান রাজের সঙ্গে যৌথভাবে পোনাতসাং চিউটু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। भूटान में 1000 मेगावाट से अधिक का एक नया हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट लॉन्च कर रहे हैं, जिससे भूटान की हाइड्रो पावर कैपेसिटी में 40% की बढ़ोतरी हुई है। लंबे समय से रुके हुए एक और हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट पर भी फिर से काम शुरू होने जा रहा है। और ये हमारी पार्टनरशिप सिर्फ हाइड्रो इलेक्ट्रिक तक सीमित नहीं है। अब हम सोलर एनर्जी में भी एक साथ बड़े कदम उठा रहे हैं। आज इससे जुड़ी अहम समझौते भी हुए हैं। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তারা পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে 3টি মৌ স্বাক্ষর করেন। ভারত সরকার ভুটানের জ্বালানি প্রকল্পে সহযোগিতার জন্য 4000 কোটি টাকার ঋণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রত্যেক তদন্তকারী এজেন্সিগুলি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। নতুন দিল্লিতে গতকাল তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করে লালকেল্লা বিস্ফোরণ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর মহানির্দেশক, দিল্লির পুলিশ কমিশনার, জাতীয় তদন্তকারী সংস্থার মহানির্দেশক প্রমুখ। শ্রী শাহ এদিন বলেছেন, প্রত্যেক দোষী ব্যক্তিকে খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে। এদিকে শহরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ এই ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন UAPA, বিস্ফোরক আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। দিল্লি মেট্রো রেল নিরাপত্তার কারণে লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ রাখছে। লালকেল্লাও আগামীকাল পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে। জাতীয় রাজধানীতে বর্তমান পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এক নির্দেশিকায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড DIL যাত্রী সাধারণকে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী প্রস্তুত করতে বলেছেন এবং শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে বিমান ওড়ার অনেক আগেই বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন।
পুলওয়ামা ও দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা এজেন্সিগুলি বহু পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। সূত্রের খবর, হরিয়ানার ফরিদাবাদ অঞ্চলে চলতি মাসের 9 ও 10 তারিখে ডিটোনেটর, টাইমার ও বোমা তৈরির বিভিন্ন মাল মশলা সহ প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়। সূত্রে আরও জানা গেছে, দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে এই বিষয়গুলিতে আরও সন্দেহ তৈরি হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বতসোয়ানার রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে গাবরনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিনিয়োগ, প্রযুক্তি, শক্তি, কৃষি, স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস, প্রতিরক্ষা ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন পথ খুঁজে বার করতে তারা মতবিনিময় করবেন। রাষ্ট্রপতি মুর্মু সেদেশের সাংসদদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। এছাড়াও সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা আছে। এর পাশাপাশি তিনি বতসোয়ানার ঐতিহাসিক স্থলগুলি পরিদর্শন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কানাডার অন্টারিওতে G7 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের আমন্ত্রণে তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ডক্টর জয়শঙ্কর এই সম্মেলনে যোগদানের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে। বিহার বিধানসভা নির্বাচনের শেষ পর্বে ভোটদানের হার ছিল 69.12%। 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর দুটি পর্বে 243টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, বিহারের ভোটাররা একটি ইতিহাস তৈরি করেছেন। 1951 সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে এবার সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল নারী ভোটারদের উৎসাহী অংশগ্রহণ, যারা পুরুষদের তুলনায় বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। বিহারের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এনডিএকে এগিয়ে রাখা হয়েছে। বিভিন্ন বেসরকারি নিউজ চ্যানেলে করা সমীক্ষাগুলিতে বলা হয়েছে, এনডিএ স্বচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠতা পাবে। সম্ভাব্য ফলাফল অনুযায়ী এনডিএ 130 থেকে 138টি আসন পেতে পারে। অন্যদিকে ইন্ডি ব্লক মহাজোট পেতে পারে 100 থেকে 108টি আসন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর 12ই নভেম্বর দিনটি পালন করা হয়। ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে। 1947 সালের আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউসে বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন। দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন। স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কৌর তার সফর ছিলেন। প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে ঘনশ্যাম দাস বিড়লার পরামর্শে শ্রী গান্ধী এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য রাজি হন। তিনি তার ভাষণে বলেন, ভারতবর্ষকে সেবার বিষয়ে সমগ্র বিশ্বে সেবার করা সম্ভব। আবার পড়ছি, তিনি তার ভাষণে বলেন, ভারতবর্ষকে সেবার মাধ্যমে সমগ্র বিশ্বকে সেবা করা সম্ভব। मैंने कुछ भी हिंदुस्तान की सेवा की है या तो कहो कि जगत की, क्योंकि मेरे पास हिंदुस्तान और जगत कोई अनोखी चीज नहीं है। अगर हिंदुस्तान की सेवा करता हूँ तो उसके मार्फत भी सारे जगत की सेवा करना, ये मेरा जीवन भर का मंत्र है। তুরস্কে একটি C-130 পণ্যবাহী সেনা বিমান 20 জন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে যাওয়ার পথে জর্জিয়াতে ভেঙে পড়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করে জানা যায়নি। আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ভারত 3টি সোনা, 5টি রূপো ও 3টি ব্রোঞ্জ সহ এ পর্যন্ত 11টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শুটার সম্রাট রানা। ব্যক্তিগত এয়ার পিস্তলে সম্রাট রানা প্রথম ভারতীয় যিনি বিশ্ব খেতাব জয় করলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাউকে রেয়াত করা হবে না, ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবেন। প্রধানমন্ত্রী ভুটান সফরে দুদেশের সম্পর্কে উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বতসোয়ানা রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে গাবরনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা।
স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর এর অধীনে গতকাল বিকেল পর্যন্ত 6.5 কোটির বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। বিএলএ নিয়োগের নিয়ম শিথিল করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ নির্বাচন কমিশনকেই করতে হবে এবং এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেসের জন্যই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর দিনটি পালন করা হয়। রঞ্জি ট্রফি ক্রিকেটে রেলওয়েজকে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এসেছে বাংলা। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, গতকাল বিকেল পর্যন্ত রাজ্যে 6.5 কোটিরও বেশি এনিউমারেশন ফর্ম দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই সিংহভাগ ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এই ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন আগামী 4 ডিসেম্বর। এরপর 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এদিকে এসআইআর এর অধীনে এনিউমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার 8 দিন পর নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগের নিয়ম শিথিল করেছে। 2023 নির্দেশিকা অনুযায়ী কোনো রাজনৈতিক দলের বিএলএকে সেই বুথেরই ভোটার হতে হবে। এই নিয়ম বদল করে গতকাল কমিশন জানিয়েছে, নির্দিষ্ট বুথের ভোটার না হলেও সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, এই সিদ্ধান্ত ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা আরও বাড়াবে। একই সঙ্গে উপকৃত হবে সব রাজনৈতিক দলই। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ নির্বাচন কমিশনকেই করতে হবে বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় গতকাল বিচারপতি সূর্যকান্ত বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এতে কোনো ভুল ত্রুটি থাকলে কমিশন নিশ্চয়ই তা সংশোধন করে নেবে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। উল্লেখ্য, রাজ্যে এসআইআর এর বিরুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রদেশ কংগ্রেসও মামলা দায়ের করে। এ বিষয়ে কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত এও জানিয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এসআইআর নিয়ে কোনো মামলা হাইকোর্ট শুনতে পারে না। যদি কিছু জানানোর হয় তবে তা সর্বোচ্চ আদালতকেই জানাতে হবে। আগামী 26 নভেম্বর ফের এই মামলা শুনানি। রাজ্যে এসআইআর এর বিরোধিতা করায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি ঢাকতেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে, নিজের পাপ, তার দলের পাপ ঢেকে রাখবার জন্য। আর এসআইআর কে ঢাল করে কতদিন চলবে? মানুষ ভুলবে না। মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তাঁর সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন ডিপিআর তৈরির ক্ষেত্রে মনুষ্যঘটিত ভুল রোধ ও দ্রুততা আনতে নতুন প্রযুক্তি চালু করছে রাজ্য সরকার। সিস্টেম জেনারেটেড ডিপিআর নামে ওই পদ্ধতিতে এবার থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সরকারি প্রকল্পের হিসেব নিকেশ ও রিপোর্ট প্রস্তুত হবে। এতদিন পর্যন্ত ম্যানুয়ালি ডিপিআর তৈরি করতে গিয়ে বারবার ভুল দেখা দিচ্ছিল। এর ফলে ডিপিআর তৈরি বিলম্বিত হচ্ছিল এবং প্রকল্পের কাজও পিছিয়ে যাচ্ছিল। সেই সমস্যা কাটাতেই এই নতুন ব্যবস্থা আনা হয়েছে। নতুন পদ্ধতিতে নির্দিষ্ট কোনো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কেবলমাত্র প্রয়োজনীয় উপকরণের পরিমাণ উল্লেখ করলে স্বয়ংক্রিয়ভাবে মোট ব্যয় নির্ণয় করে সম্পূর্ণ ডিপিআর তৈরি হয়ে যাবে। বিশেষত রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্পে এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ রাজ্যের রাজ্যপাল হিসেবে 3 বছর পূর্তি উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার বাসিন্দাদের প্রকৃত অবস্থা জানতে সেখানে রাত্রিবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার গ্রাম কর্মসূচির আওতায় রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা পরিদর্শন করেছেন। ওই কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে গ্রামে রাত্রি যাপনের এই সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে জানা গেছে। গ্রামের বাসিন্দাদের মধ্যে থেকে রাজ্যপাল তাদের সমস্যা ও অভাব অভিযোগ সম্পর্কে অবহিত হবেন ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তৃণমূল কংগ্রেস সরকারের জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশ যখন উদ্ভাবন ও কর্মসংস্থানের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় রাজ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে 2019 থেকে 24 সালের মধ্যে প্রায় 9 লক্ষ পড়ুয়া সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে চলে গেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে চালু করছে না বলেও অভিযোগ করেন তিনি। 2019 থেকে 24 এই সামান্য সময়ের মধ্যে 9 লক্ষ শিক্ষার্থী পশ্চিমবঙ্গ সরকারের স্কুল ছেড়ে দিয়ে বেসরকারি স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছে। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি কফিনবদ্ধ করে ফেলেছে, সেই শিক্ষা ব্যবস্থা ছেড়ে তারা বাধ্য হয়েছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যাওয়ার। এবং অদ্ভুতভাবে প্রমাণ পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের সাথে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 পশ্চিমবঙ্গে লাগু করছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে রাজ্য। আদালতের নির্দেশে বৈঠকের পরই জমা দেওয়ার রিপোর্টে জানানো হয়েছে, ক্যাম্পাসের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল ক্যাম্পাস এবং সল্টলেক ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর জন্য 68,62,000 টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার সেই অর্থ মঞ্জুরও করেছে। একই সঙ্গে নতুন করে নিয়োগ করা হবে 32 জন নিরাপত্তা রক্ষীকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কর্তৃপক্ষকে রাজ্য পুলিশের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। এ ব্যাপারে সরকারি অর্থ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিল সে সংক্রান্ত একটি রিপোর্ট 18 নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে বেঞ্চ। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর 12 নভেম্বর দিনটি পালন করা হয়। ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য। 1947 সালের আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন। দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন। শ্রী গান্ধী তাঁর ভাষণে জানান, জনগণের দুঃখে পীড়িত হয়েই তিনি ভাষণের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। दुख के साथ मिल जाना वो तो मेरा जीवन भर का प्रयत्न है, जीवन भर का मेरा पेशा है। जब मैंने सुना कि आप लोगों में करीब 2.5 लाख रिफ्यूजी पड़े हैं और मैंने सुना कि अभी भी लोग आते ही रहते हैं, तो मुझको बड़ा दुख हुआ, मुझे चोट लगी और मुझको ऐसा ही हुआ कि मैं आपके पास पहुंच जाऊं। চলচ্চিত্রকে এখনো আমাদের দেশে অভিভাবকরা শিক্ষার মূলধারায় ভাবতে রাজি নন বলে মত প্রকাশ করেছেন সিনেমা জগতের বিশিষ্টজনেরা। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গতকাল ওপেন ফোরামে ভারতীয় সিনেমার কি কি প্রয়োজন শীর্ষক বিশেষ আলোচনা হয়। আজ সকালে পরিচালক রাজা মিত্রকে শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র শতবার্ষিকী সেলুলয়েড প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে 1997 সালে তাঁর তৈরি নয়নতারা ছবিটি। বিকেলে শিশির মঞ্চের ঋত্বিক ঘটক স্মারক আলোচনায় অংশ নেবেন আদুর গোপাল কৃষ্ণন এবং অনুপ সিং। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের প্রায় 2.5 ডিগ্রি নিচে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। অন্যদিকে দার্জিলিং পাহাড়ি এলাকায় গতকাল তাপমাত্রা নেমেছিল 8 ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তরবঙ্গের বাকি 5 জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে। গুজরাটের সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটে গতকাল বাংলা রেলওয়েজকে 1 ইনিংস ও 120 রানে হারিয়ে দিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর বাংলা 474, রেলওয়ে 222 ও 132। এই জয়ের ফলে 4 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে বাংলা এলিট সি গ্রুপের শীর্ষস্থানে উঠে এলো। পরের ম্যাচে বাংলা 16 নভেম্বর রবিবার আসামের বিরুদ্ধে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে খেলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর এর অধীনে গতকাল বিকেল পর্যন্ত 6.5 কোটির বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। বিএলএ নিয়োগের নিয়ম শিথিল করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ নির্বাচন কমিশনকেই করতে হবে এবং এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর দিনটি পালন করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল।